সুলেখা দেবী এবং সুজাতা দেবী দুই যা। সুজাতা দেবীর ছোট মেয়ে দীপার বিয়ে হয়ে গেছে, আজ শ্বশুর বাড়িতে চলে যাবে, তার জন্য ব্যাগ গোছানো হচ্ছে। সুজাতা দেবী কাঁদতে কাঁদতে বলেন, দীপা মা, এই আচারগুলো নামিয়ে রাখিস, 2-3 দিন রোদে দিবি। তুই এগুলো খেতে খুব পছন্দ করিস। তুই চলে গেলে আমি আর আচার খেতে পারবো না রে। মা তুমি কেন শুধু শুধু কাঁদছো বলো তো? এমন করছো যেন আমি বিদেশে চলে যাচ্ছি। এই তো আমার শ্বশুর বাড়ি 8 ঘন্টার রাস্তা। যখন আমার মন চাইবে আমি চলে আসবো, আর তোমরাও যাবে আমার সঙ্গে দেখা করতে। এই ছোট, একদম কান্নাকাটি করবি না। তোকে কতবার বলেছি বলতো, এরকম কেঁদে কেঁদে ও যাত্রাটা খারাপ করিস না। সবকিছুতে একটা শুভ অশুভ ব্যাপার আছে। দিদি, এতদিন ধরে মেয়েটা আমার কোলের কাছে থাকতো গো, আজ ও দূরে চলে যাচ্ছে। কি করব বলো? মা তো কান্না থামাতে পারছি না। আরে বাবা, তোকে তো শক্ত হতে হবে। তুই যখন এই বাড়িতে এসেছিলিস, তোর বাপের বাড়ির লোকেরাও তো কত কান্নাকাটি করেছিল, কিন্তু তুই কি খারাপ আছিস? তারাও দেখে কত শান্তিতে আছে বলতো, যে তুই খুব সুখে আছিস। আর মেয়েদের বিয়ের পর তো তার শ্বশুর বাড়িটাই নিজের ঘর হয়ে যায়। এভাবে কেঁদে কেটে ওর মনটা খারাপ করিস না, ওকে সাহস দে বরং। তুমি ঠিকই বলেছো দিদি, আমি আর কান্নাকাটি করব না। মা, ভালোভাবে থাকবি, বড়রা যা বলবে তাই শুনবি। হ্যাঁ মা, আমি খুব ভালো করেই থাকবো। দীপা, তুই খুব সরল আর সাদাসিধে একটা মেয়ে। সবসময় অত সরল হওয়া ভালো নয়। সংসার করতে যাচ্ছিস, কিছু কিছু ক্ষেত্রে চালাক হতে হয়, তা না হলে সংসার টেকে না, বুঝলি? তুমি কি বলতে চাইছো জেঠিমা? আমি তো কিছু ঠিক বুঝতে পারছি না। এই দেখ, তোর ব্যাগের নিচে আমি ভালো ভালো 4টে শাড়ি রেখেছি। শাড়িগুলোকে সবার সামনে বার করবি না। আজকালকার যুগের মেয়েরা না শাড়ি দেখলেই চায়। হঠাৎ করে কেউ চাইলে তখন তো তুই না বলতে পারবি না। তাহলে কি করব জেঠিমা? লুকিয়ে রাখবি, আর যদি কেউ দেখেও নেয়, কেউ চাইলে মুখের উপরে বলে দিবি না। শোন, যত পরিষ্কার ভাবে কথা বলবি না, ভবিষ্যৎ ততই ভালো হবে। শুরুতেই নিজেকে একেবারে বিকিয়ে দিবি না, তাহলে কেউ মান্যগণ্য করবে না। সবকিছু একেবারে হাতের মুঠোয় রাখবি প্রথম থেকে। আচ্ছা ঠিক আছে, তাই করব। আমি তো শুনেছি তোর বড় যা ওই সংসারে সব দায়িত্ব পালন করে। এবার থেকে তুই দায়িত্ব নিতে শিখবি, জোর করে শাশুড়ির কাছ থেকে সব কাজ আদায় করে নিবি। এভাবেই সুলেখা দেবী দীপিকাকে সংসার কিভাবে চালাতে হবে না হবে সেই সব শিক্ষা দিতে থাকেন। দীপা নতুন বাড়িতে আসার পর তার শাশুড়ি এবং বড় যা তাকে বরণ করে। এরপর শাশুড়ি প্রতিমা দেবী বলেন, বৌমা, তুমি এবার ঘরে গিয়ে রেস্ট নাও। বড় বৌমা, ছোট বৌমাকে নিয়ে যাও, আর রান্না বান্নার দিকটাও সামলে নিও। মা, দিদি একা কেন রান্না সামলাবে? আমিও সামলাবো। আর এখন আমার রেস্ট নিতে ভালো লাগছে না। এই তো মাত্র 8 ঘন্টা জার্নি করে এলাম, এখন আমি রান্না করব। মা, বৌমা, রান্না তো তোমাদেরকে করতে হবে না। এখন শুধু রাঁধুনিকে বলে দিতে হবে কি রান্না হবে, ও বড় বৌমা বলে দেবে। এখন তোমায় এসবে জড়াতে হবে না। কাল সকাল সকাল তোমার রান্নার অনুষ্ঠান আছে, কাল অনেক দায়িত্ব তোমার। ও আচ্ছা, তাই নাকি মা? কাল আমার কি কি দায়িত্ব আছে? কালকে সকাল সকাল উঠে তোমাকে রান্না বান্না করতে হবে। তোমার হাতের রান্না প্রথম খাওয়ার পরেই তবে সবাই অন্যান্য কিছু খাবার খেতে পারবে। বলো তো, এটা কত বড় দায়িত্ব? হ্যাঁ মা, আপনি তো ঠিকই বলেছেন, এটা তো অনেক বড় দায়িত্ব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন গিয়ে রেস্ট করে নিই, সকালবেলা উঠতে হবে তো বলুন। এই বলে দীপা সেখান থেকে চলে যায়। প্রতিমা দেবী এবং বাকিরা হাসতে থাকে। পরের দিন সকাল সকাল দীপা ঘুম থেকে ওঠে এবং রান্নাঘরে যায়। সেখানে গিয়ে সে তার শাশুড়িকে জিজ্ঞাসা করে, মা, আজকে কি রান্না করব? বৌমা, তুমি কি রান্না করবে বলো তো? দাঁড়াও, আমি তোমার বড় চাকে ডেকে দিচ্ছি। আসলে অনেকদিন হয়ে গেল তো, এসব রান্না বান্নার পাট আমি চুকিয়ে দিয়েছি। এখন সবকিছুটা বড় বৌমাই সামলায়। ওইসব কিসব আচার অনুষ্ঠান আছে, ওই তোমাকে বুঝিয়ে বলে দেবে। এরপর সুপর্ণা রান্নাঘরে এলে দীপা বলে, দিদি, আজ আমি কি রান্না করব? দীপা, তুমি আগে ওভেনের পুজোটা করো, তারপর গরম দুধ বসিয়ে ফোটাতে হবে। দুধ যেন একটু ওখানে পড়ে, বুঝলে? ওটাকে শুভ লক্ষণ বলে। তারপর তুমি পায়েস রান্না করে নাও। সুপর্ণা দীপাকে বুঝিয়ে দেয় কি কি করতে হবে। দীপা খুব খুশি হয় এবং আচারবিধি মেনে রান্না করা শুরু করে। এদিকে সে পায়েস নিয়ে টেবিলে সবাইকে খেতে দেয়। 1 চামচ পায়েস খেয়ে শ্বশুর মশাই মদনবাবু ধীরে ধীরে বলেন, আরে, পায়েসে তো একটুকু মিষ্টিও হয়নি, নুনে পুরো ভরে গেছে। বাবা, পায়েসটা কেমন হয়েছে? পায়েস খুব ভালো হয়েছে বৌমা, অসাধারণ স্বাদ হয়েছে। তোমার রান্নার হাত খুবই ভালো, এইভাবে রান্না করে যাও, রান্না আরো ভালো হয়ে যাবে। শ্বশুরের প্রশংসা শুনে দীপা খুব খুশি হয়ে যায়। সত্যি বাবা? বাবা জানেন, আজকে আমি প্রথমবার পায়েস রান্না করলাম।
প্রথমবারই কত সুন্দর হয়েছে বলুন। এভাবেই সকলেই দীপার রান্নার প্রশংসা করতে থাকে। সন্ধ্যাবেলা তার জেঠিমা দীপাকে ফোন করে। ইরে দীপা, কেমন আছিস? সারাদিন কি করলি বল? জেঠিমা, আমি খুব ভালো আছি। জানো, আজ আমি পায়েস রান্না করেছিলাম, সবাইকে খুব সুনাম করেছে। আচ্ছা, শুধু পায়েস করেছিস? বাকি রান্না কে করলো? বাকি সব রান্না তো রাঁধুনি করে। বড়দি ওদেরকে বলে দেয় কি কি রান্না করতে হবে, আর ওরাই রান্না করে নেয়। মানেটা কি? বাড়িতে কি রান্না হবে না হবে সেসব কি তোর বড় যা ঠিক করবে? তুই যে ওই বাড়িতে গিয়েছিস, তোর ইচ্ছার মতামতের কি কোনো দাম নেই? তুইও তো রাঁধুনিকে বলে নিজের ইচ্ছা মতো রান্না করাতে পারতিস। আসলে দিদি না, এগুলো অনেকদিন থেকেই করে আসছে, তাই আমি আর কিছু বলিনি গো। এখানেই তো তুই বোকা বোকা কাজ করছিস। আরে বাবা, সে করে আসছে বলে কি আর অন্য কেউ করতে পারে না? এবার থেকে তুই রাঁধুনিদেরকে বলবি কি রান্না হবে না হবে, তা না হলে জায়ের পছন্দের খাবারই তোকে সারা জীবন খেতে হবে। ফোন রাখার পর দীপা তার শাশুড়ির কাছে যায় এবং বলে, মা, আমাকে কাজের দায়িত্ব দিন। সারাদিন বসে বসে আমি বোর হয়ে যাই। বৌমা, তুমি এখন অনেক ছোট, তুমি কেন এইসব দায়িত্ব নিতে চাইছো বলো তো? এসব ঝামেলার কাজ। শোনো, তুমি বরং পড়াশোনা করো। তুমি যদি আরো পড়াশোনা করতে চাও, তুমি তোমার পড়াশোনাটা শুরু করো। আমরা তোমাকে কলেজে ভর্তি করার ব্যবস্থা করে দিচ্ছি। না মা, আমি কলেজে ভর্তি হতে চাই না, আমি বাড়িতেই থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, বাড়িতেই থাকো, কিন্তু তোমার এই দিনগুলোকে তুমি উপভোগ করো। এই তো সবে নতুন নতুন বিয়ে হয়েছে। কিন্তু মা, বিয়ের পরই তো সবাই দায়িত্ব নেয়, আমি কেন নেব না? কে বলেছে তুমি দায়িত্ব নেবে না? আজকে সন্ধ্যাবেলা তোমাকে সবাই দেখতে আসবে, ভালো করে সেজেগুজে থাকবে, সবার সাথে মিষ্টি করে কথা বলবে, যেন সকলেই আমাদের পরিবারের সুনাম চারিদিকে ছড়িয়ে দেয়। সবাই যেন বলতে পারে প্রতিমাদির বৌমা যেন একেবারে লক্ষ্মী প্রতিমা। এটা কত বড় দায়িত্ব বলো তো? হ্যাঁ মা, তাও ঠিক কথা বলেছেন, এটা অনেকটাই বড় দায়িত্বের। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি এখন যাই। আমি ভালো করে সেজেগুজে নিচে চলে আসবো, কেমন? এরপর দীপা চলে যায়। কিছুক্ষণ পর সে সেজেগুজে নিচে নেমে আসে। তাকে দেখে প্রতিমা দেবী তার বড় বৌমাকে বলেন, বড় বৌমা, ছোট বৌমা একেবারে হালকা হালকা গয়না পরে এসেছে। যাও, তুমি আমার আলমারি থেকে গয়নাগুলো নিয়ে এসো। ঠিক আছে মা, আজকের খাতার হিসেবগুলো করে নেব। খাতা তো আলমারিতেই রাখা আছে। অনুষ্ঠান শেষ হয়ে গেলে খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নেয়। দীপা একা একা ঘরে বসেছিল। সে তার বড় জায়ের ঘরে গিয়ে দেখে সুপর্ণা খাতা বের করে হিসেব করছে। পাশে অনেকগুলো টাকার বান্ডিল রাখা আছে। দীপাকে দেখে সুপর্ণা বলে, দীপা, তুমি এসেছো? ভালো হয়েছে, আমার একটু হেল্প করো তো। এই নাও, এই 20 টাকার আর 50 টাকার বান্ডিলগুলো গুনে গুনে বলো তো কত করে আছে। আমি বলবো দিদি, দাঁড়াও আমি এক্ষুনি বলছি। এরপর দীপা টাকা গুনে গুনে সুপর্ণাকে বলতে থাকে, আর সুপর্ণা খাতায় লিখতে থাকে। এরপর সন্ধ্যাবেলায় দীপা তার জেঠিমাকে সমস্ত কিছু বলে। তখন, এই, আমার কথা ভালো করে শোন। তুই কিছু দিনের জন্য এখান থেকে ঘুরে যা। তোকে কিছু কথা বলার আছে, যেগুলো ফোনে বলা যাবে না। তুই জামাইকে বলে কালই এখানে চলায়। পরের দিন দীপা তার বাড়িতে আসে। তখন তার মা এবং জেঠিমা তাকে বসিয়ে বলে, দেখ ছোট, তোর মেয়ের কাণ্ড দেখ। ওদিকে বড় যা বড় বড় দায়িত্ব নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তোর মেয়ে ছোট ছোট দায়িত্ব করে নিজেকে একেবারে মহান করে তুলেছে। যখন সমস্ত সম্পত্তির ভাগ ওই বড় ছেলে বড় বৌমাকে দিয়ে দেবে না, তখন তোর মেয়ে টের পাবে। হ্যাঁ রে, তোর কি মাথায় একটুকু বুদ্ধি শুদ্ধি নেই নাকি? সত্যি দীপা, তো জেঠিমা যেগুলো বলছে সেগুলো কিন্তু ঠিক কথাই বলছে। বড়রা যখন কিছু বলে তখন শুনিস না কেন বলতো? দেখ, তোর জেঠিমা বড়, আমি ছোট, কিন্তু তোর জেঠিমা সব সময় আমাকে সব জিনিসের সমান সমান ভাগ দিয়ে এসেছে। সেটা দায়িত্ব হোক, টাকা পয়সা হোক বা সম্পত্তি। শুধু নামে বড় হলে হয় না, ছোটদেরকে সমান ভাগে ভাগিদার করতে হয়। এর জন্যই তো আমি দিদিকে এত মানি। ভুল হয়ে গেছে জেঠিমা, এবার থেকে আমি খুব চালাকির সঙ্গে কাজ করব। তুমি যেমন বলবে আমি তেমনই করব। আচ্ছা তুই বল, দোকানের হিসাব দুই ভাইয়ের, তোর বড় যা কেন এইসব করতে যাবে? আরে বাবা, সে তার স্বামীরটা করলো ঠিক আছে, আমাদের জামাইয়েরটা সে কেন করতে যাবে? তাই তো, এইসব তো আমি আগে ভাবিনি। সন্দীপা, এবার থেকে চোখ কান সব খোলা রাখবি, আর বাড়ির সমস্ত ছোট বড় কাজে অংশগ্রহণ করবি, কথাটা মাথায় রাখবি। এভাবেই মা এবং জেঠিমা দীপাকে অনেক বুঝিয়ে শুনিয়ে পাঠায়। বাড়ি ফিরে এসে দীপা একেবারে পাল্টে যায়। সে প্রথমেই তাদের বাড়ির রাঁধুনিকে বদলে দেয়। এরপর সুপর্ণা বলে, দীপা, তুমি আমাদের পুরানো রাঁধুনিদেরকে তাড়িয়ে দিয়েছো। ওরা তো সবার খাবারের দায়িত্ব সবকিছু ভালোভাবে জানতো, নতুন রাঁধুনিকে এসব পারবে? দিদি, আমি থাকতে বাড়ির সদস্যরা রাঁধুনির হাতে রান্না খাবে? এরা শুধু আমাকে একটু সাহায্য করবে। আজ থেকে খাবারের দায়িত্ব আমি নিলাম। ঠিক আছে,
তোমার যেটা ভালো লাগে সেটাই করো। সেদিন দুপুরবেলা খাবার খেতে বসে দীপার স্বামী বিনোদ বলে, কি তরকারিতে তোমরা কারি পাতা দিয়েছো নাকি? জানো না কারি পাতা আমার একেবারে ভালো লাগে না। বৌমা, আমার তরকারিতে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছে। আমার তো লঙ্কার গুঁড়ো খাওয়া বারণ। আজকে রাঁধুনি এইরকম রান্না করেছে কেন? ও কি সব ভুলে গেছে নাকি? আসলে রাঁধুনিটা নতুন তো, আর আমিও কদিনে সমস্ত কিছু ভালোভাবে বুঝতে পারিনি। আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে পুরাতন রান্নাই ভালো ছিল। ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো, আমার কোনো সমস্যা নেই। এরপর দীপা তার শাশুড়ির কাছ থেকে চাবি নিয়ে আলমারি খুলে সমস্ত গয়নার ছবি তোলে এবং মনে মনে বলে, এই সব আমি ছবি তুলে রাখলাম, একবার সময় করে মিলিয়ে দেখব, তাহলেই বুঝে যাবে সবকিছু ঠিকঠাক আছে কিনা। কয়েকদিন পর তাদের বাড়ির নতুন কেয়ারটেকারকে ঘরের ভেতরে আসতে দেখে প্রতিমা দেবীর সন্দেহ হয় এবং তিনি দেখেন কেয়ারটেকার আস্তে আস্তে এসে আলমারির দরজা খুলে গয়নায় হাত দিতে চায়। এরপর তিনি তাকে হাতে নাতে ধরে ফেলেন এবং বলেন, কে কোথায় আছো, তাড়াতাড়ি এসো, দেখো কি কাণ্ডটা না ঘটতে চলেছিল। এরপর সবাই ছুটে আসে। প্রতিমা দেবী তাদেরকে সমস্ত কথাই বলেন এবং দীপাকে প্রতিমা দেবী বলেন, দেখো তোমার জন্য আজ কত বড় সর্বনাশটা হতে চলেছিল। তুমি পুরনো বিশ্বস্ত কেয়ারটেকারদেরকে বাতিল করে এই সমস্ত অচেনা লোকদেরকে ঘরে এনেছো। আজ আমাদের কি ক্ষতিটা নাই হচ্ছিল। আমাকে ক্ষমা করে দিন মা, আসলে আমি বুঝতে পারিনি। তুমি কত বড় অন্যায় করেছো তুমি নিজেই জানো না। বৌমা, তুমি তো আগের বারে এরকম ছিলে না, এই কদিন থেকে এরকম কেন করছো তুমি? আই এম সরি মা, আসলে মা আর জেঠিমা আমাকে বললো যে বাড়ির সমস্ত দায়িত্ব নিতে, তাই আমি। ও আচ্ছা, তুমি আজকেই তোমার মাকে আর জেঠিমাকে খেতে ডাকো। আর শোনো, সমস্ত খাবার তুমি যেমন রোজ দায়িত্ব নিয়ে রান্না করো সেরকমই করবে। সন্ধ্যাবেলা সুলেখা দেবী এবং সুজাতা দেবী দীপার বাড়িতে আসেন। খাবার খেতে খেতে সুলেখা দেবী বলেন, এ বাবা দিদি, আপনাদের বাড়ির রাঁধুনি কি এরকম রান্না করে? শুধু শুধু ওকে টাকা দিয়ে রেখেছেন কেন? এই রান্নাটা বাড়ির রাঁধুনি একা করেনি দিদি, আপনাদের মেয়ে করেছে। রাঁধুনিটাও তার পছন্দেরই। আমরা এতদিন ধরে ওর খারাপ খাবার খেয়ে যাচ্ছি, কারণ খারাপ বললে ওর মনটা খারাপ হয়ে যাবে। আমরা জানি দীপা বাচ্চা মেয়ে, সেজন্য ওকে আমরা সংসারে মন বসাতে উৎসাহ জাগাচ্ছি। আর আপনারা কি করছেন? আপনারা উল্টে ওর মনে হিংসার বীজ বপন করছেন। আপনারা হয়তো জানেন না, আমি আমার দুই ছেলেকে সমান ভাগে সবকিছু ভাগ করে দিয়েছি। তার সত্ত্বেও আমার বড় বৌমা সকলকে নিয়ে মিলে মিশে সংসার করে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের পরিবারের আদর্শ, আর সেটাকে আপনারা নষ্ট করতে এসেছিলেন। ছি, আমার তো ভাবতেও ঘেন্না করছে। প্রতিমা দেবীর কথা শুনে দীপা এবং দীপার জেঠিমার মাথা নত হয়ে যায়। তারা প্রতিমা দেবীর সামনে হাত জোড়ো করে ক্ষমা চায় এবং বাড়ি ফিরে আসেন। এরপর থেকে তারা আর কখনোই দীপার সংসারে হস্তক্ষেপ করত না। দীপাও আবার আগের মতো সরলমণি বড় জায়ের সাথে মিলেমিশে আনন্দে সংসার করতে থাকে। এই সমর, আর কতক্ষণই বা আমরা এরকম গানের লড়াই খেলবো? চলো না এখন কিছু খাওয়া যাক। হ্যাঁ বোন, তুই ঠিকই বলেছিস। এই প্রতাপ, আমার খুব জোরে খিদে পেয়েছে, চলো না বাবু। হ্যাঁ বাবু, চলো তোমরা গিয়ে হোটেলে খাবার অর্ডার করো, আমি এদিকটা মিটিয়ে আসছি। এই বলে তারা তিন বোনে হোটেলের দিকে চলে যায়। এরপর সমর তার ভাইদেরকে বলে, হ্যাঁ রে দাদা, তুই যে বললি হোটেলে গিয়ে খাবার অর্ডার করতে, তা তোর কাছে টাকা আছে তো? আমার কাছে তো এই মুহূর্তে একটাও টাকা নেই। হ্যাঁ রে, আমার কাছেও কোনো টাকা পয়সা নেই। এখন দাদার কাছে নিশ্চয়ই টাকা রয়েছে, তাই তো দাদা বলছে। তাহলে ঠিক আছে, চল আমাদেরও পছন্দের কিছু বিরিয়ানি অর্ডার করে নি। আরে ধুর, পাগল আছিস নাকি? আমার কাছেও এখন কোনো টাকা নেই। আর তোরা তো দেখলি যা টাকা ছিল আসার সময় গাড়ি ভাড়া দিয়েই শেষ হয়ে গেল। আর এমনিতেও ট্রেনের টিকিটের একজনের ভাড়া কম দিয়েছি, তা তোদের কি মনে নেই নাকি? হ্যাঁ, তা তুই ঠিকই বলেছিস। তাহলে এখন আমরা কি করব? কি করেই বা আমরা এখন হোটেলে বিল দেবো? ওরা তো গিয়ে হয়তো এতক্ষণে খাবার অর্ডার করে খাওয়াও শুরু করে দিয়েছে। তাহলে এক কাজ কর, আমরা তিনজন বরং এখান থেকে পালিয়ে যাই চল। আর এছাড়া তো আমাদের কাছে অন্য কোনো উপায়ও নেই। হ্যাঁ, কিন্তু দাদা, শালুরা যখন আমাদেরকে জিজ্ঞাসা করবে তখন আমরা কি উত্তর দেব? সে যাই হোক, তখন না হয় দেখা যাবে। একটা যে কোনো বাহানা দেখিয়ে দেবো আর বলবো আমাদের এমার্জেন্সি ছিল তাই চলে এসেছি। এখন তোরাই বল, আমাদের কাছে যদি বিল মেটানোর মতো অত টাকা থাকতো তাহলে আমরা এই বড়লোকের মেয়েদের পিছনে পড়ে থাকতাম? চল চল, এখন কথা না বাড়িয়ে এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়, না তো ওরা কোথায় দেখে ফেলবে আর তখন আমরাই বিপদে পড়ে যাব, বুঝেছিস? এই বলে প্রতাপ তার দুই ভাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে।
আসলে প্রতাপ ঠিকই বলছিল। প্রতাপ তার দুই ভাই সমর, সুরেশ এবং মা মহেশ্বরী দেবীর সঙ্গে ঘটকপুকুর নামক গ্রামে বাস করত। আসলে তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তারা তিন ভাই একটি বেসরকারি দপ্তরে নিম্ন বেতনে কাজ করত। কিন্তু ঘটনাচক্রে তারা তিনজনে গোয়ার নামকরা ব্যবসায়ী রণজিৎ সিং এর তিন মেয়ে শালু, নেহা, রিমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলে। কিন্তু তাদের তিন বোনের লাইফস্টাইল একেবারেই আলাদা ছিল। আর প্রতাপরা দারিদ্র হওয়ায় তারা ভালো করেই জানতো শালু, নেহা, রিমা কখনোই তাদেরকে পছন্দ করবে না। এজন্য তারা তাদেরকে মিথ্যা কথা বলেই আজ গোয়াতে টাইম স্পেন্ড করছিল। 1 মাস আগের ঘটনা। এমনই একদিন, হ্যাঁ রে বাবা প্রতাপ, সমর, সুরেশ, তোরা এখনো পড়ে ঘুমাচ্ছিস? বেলা 9টা বেজে গেল। যা এবারে গিয়ে বাজার হাটটা করে নিয়ে আয়। বাড়িতে তো সবজি বলতে কিছুই নেই। আজ রান্না কি হবে সেটাই তো বুঝতে পারছি না। ঠিক আছে মা, তুমি যাও, আমরা আসছি। এই যে তোরা ওঠ, মা কি বলে গেল শুনেছিস তো? এখন সকালে উঠেই কানের কাছে প্রতিদিন এই দারিদ্রতার গান শুনতে আর ভালো লাগে না। প্রতিদিন সেই একই ডায়লগ, আজ বাড়িতে এটা নেই, সেটা নেই, ওটা নেই, যেগুলো শুনে শুনে আমার জীবন একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছে। হ্যাঁ দাদা, তুই ঠিকই বলেছিস। আমাদের যত বন্ধু বান্ধবীরা আছে সবই বেশিরভাগ বড় লোক, সেখানে শুধুমাত্র আমরাই দারিদ্র। এখন ঈশ্বরই জানেন যে আমাদের কি হবে। এখন গোয়াতে চাকরির ট্রেনিং এ যাচ্ছি, দেখি যদি চাকরিটা পেয়ে যাই তাহলে হয়তো আমাদের দিন ফিরে আসবে। আরে ধুর, ওভাবে দিন ফিরে আসে না, বুঝেছিস? কারণ 15-20 হাজার টাকা চাকরি করে কেউ আর আম্বানি হয়ে যায় না। যেখানে আমাদের স্বপ্ন অনেক বড়, তাই আমাদের এসব করতে গেলে একটা কিছু শর্টকাট মারতেই হবে। তাহলে আর কি, এখন শর্টকাট মারতে গেলে চল গিয়ে একটা করে বড় লোকের মেয়ে খুঁজি, আর ওদেরকে বিয়ে করে আমরাও বড় লোক হয়ে যাই। আরে এটা বলে তুই হাসছিস, কিন্তু এটা তো খুব ভালোই আইডিয়া। তাহলে শোন, আমরা এখন বড় লোকের মেয়ে পটালে ওর বাপের নিশ্চয়ই টাকা থাকবে, আর ওই টাকা দিয়ে আমাদের পরবর্তী জীবন ভালোভাবেই কেটে যাবে। আর এর থেকে ভালো শর্টকাট হয় বলে আমার তো আর মনে হয় না। হ্যাঁ, একদিক থেকে তোরা ঠিকই বলেছিস, কিন্তু এখন তো শুয়ে শুয়ে ওই স্বপ্ন দেখলে হবে না। এখন চল বাজারে যাই, আর না তো মা এসে এক গাদা কথা শোনাবে। এই বলে তারা তিন ভাই সেখান থেকে উঠে পড়ে। এরপর তারা তিনজনে বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। এভাবেই দেখতে দেখতে 1টা মাস কেটে যায়। এরপর তারা অফিসের ট্রেনিং এর জন্য গোয়ার উদ্দেশ্যে রওনা হয়। এরপর এমনই একদিন তারা শালু, নেহা এবং রিমার সঙ্গে দেখা হয় এবং তারা তিন ভাই তাদেরকে বলে তারাও একটি আভিজাত্য ধনী পরিবারের ছেলে। এরপর এভাবেই কথোপকথনের মধ্য দিয়ে তারা তিন বোন প্রতাপ, সুরেশ, সমরকে ভালোবেসে ফেলে। তাই সেদিন তারা গোয়া বিচে প্রতাপ, সুরেশ এবং সমরের সঙ্গে টাইম স্পেন্ড করছিল। এভাবে সেদিনটা কেটে যায়। পরের দিন শালু প্রতাপকে ফোন করে বলে, এই যে প্রতাপ, তোমরা কিছু না বলেই চলে গেলে যে? জানো আমরা কত টেনশন করছিলাম। আরে সালু বেবি, তোমরা তো জানো যে কোম্পানির পুরো দায়িত্ব আমাদের তিন ভাইয়ের উপরে রয়েছে, আর তাই আমাদের হঠাৎই এমার্জেন্সি মিটিং পড়ে গিয়েছিল। এখন আমরাই বা কি করব বলো, আমাদের তো যেতেই হবে, তাই না? ও আচ্ছা, সেসব না হয় ঠিক আছে, কিন্তু তোমরা বাড়িতে কবে আমাদের কথা বলবে বলো তো? আর এভাবে কতদিনই বা দিন কাটবে? সে নিয়ে তোমরা চিন্তা করো না, আমরা তিন ভাই কালই তোমাদের বাড়িতে আসছি, আর বিয়ের কথাবার্তা পাকা করে তবেই বাড়িতে ফিরবো। আর হ্যাঁ, তাহলে তোমরা তিন বোন রেডি থেকো কিন্তু। প্রতাপ এভাবে বললে তারা তিন বোনেই খুবই খুশি হয়ে যায়। এরপর তারা তাদের কথা মতোই বিয়ের জন্য রেডি হয়ে যায়। প্রতাপ এবং তার দুই ভাই তাদের কথা মতোই শালু, নেহা, রিমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। কিন্তু বাড়ি এসে তারা অন্য কিছুই দেখে। তখন, এ কি প্রতাপ, এ তুমি কোথায় নিয়ে এসেছো? এটা তো একটা মাটির বাড়ি। তুমি যে বলেছিলে তোমরা ধনী বাড়ির ছেলে, এটা তাহলে আমাদের শ্বশুর বাড়ি? হ্যাঁ, তুমি একেবারে ঠিক বুঝেছো, এটাই তো তোমাদের শ্বশুর বাড়ি। আর আমরা তখন ভুলই বলেছিলাম। না না, এটা কিভাবে সম্ভব? তোমরা তো তখন আমাদেরকে অন্য কিছুই বলেছিলে। এই যে সমর, তোমরা কি তাহলে আমাদেরকে ভুল বলেছিলে? আর তোমরা যে আমাদেরকে নামি দামি গিফট দিতে, সেগুলো কোথা থেকে পেতে? ওগুলো নামি দামি গিফট ছিল না, ওগুলো সেকেন্ড হ্যান্ড গিফট ছিল। আর এই সব কথাবার্তা বাইরে না বলে ভিতরে যাই চলো। এই যে মা, তুমি কোথায় গেলে? দেখো আমরা এসেছি, আর সঙ্গে করে তোমার বৌমাদেরও নিয়ে এসেছি। সমর এভাবে চেঁচালে মহেশ্বরী দেবী বাইরে বেরিয়ে আসে। এরপর সে তার তিন বৌমাকে বরণ করে ঘরে নিয়ে যায়। এভাবেই সেদিনটা কেটে যায়। তারপর তারা তিন বোনই খুব কষ্টের সঙ্গে তার শ্বশুর বাড়িতে অ্যাডজাস্ট করছিল।
এমনই একদিন সকালে শালু, নেহা এবং রিমা তাদের মাটির উনানে রান্না করছিল। তখন আরে এসব কি হচ্ছে আমাদের সঙ্গে, আমি আর পারছি না। এরকম উনানে রান্না করে তো দূরের কথা, এটা তো আমরা কখনো চোখেই দেখিনি। আর কত ধোঁয়া হচ্ছে বাবা গো। আরে দিদি, এখানে তো কাপড় ধোয়ার মেশিন পর্যন্ত নেই। আমরা কোথায় এসে পড়লাম, আমাদের ভাগ্যটাই খারাপ। আর এখানে এসি তো দূরের কথা, ফ্যান পর্যন্ত নেই। আমার গরমে দম বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে আমরা কত আরামে থাকতাম, আর এখানে এসে দারিদ্র্যের মতো দিন কাটাতে হচ্ছে। তারা তিন বোন তখন এভাবেই নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। তখন মহেশ্বরী দেবী সেখানে আসে এবং বলে, কি হলো বৌমা, তোমরা তিন বোনে কি আলোচনা করছো? আমাকেও একটু বলো। মা, সত্যি কথা বলতে আপনার তিন ছেলে আমাদের তিন বোনকে মিথ্যা বলে এখানে বিয়ে করে নিয়ে এসেছে। আর বিশ্বাস করুন, এরকম জীবন আমরা কখনোই কাটাইনি। আমরা আগে অনেক আরামদায়ক জীবন কাটাতাম। সে সবই জানি বৌমা, প্রতাপরা আমাকে সবই বলেছে, আমি মানছি আমার ছেলেরা ভুল করেছে। কিন্তু বৌমা, আমার ছেলেদের মন অনেক ভালো, ওরা তোমাদেরকে মন থেকেই ভালোবেসেছে, আর সেটা আমি ওদের কথা শুনেই বুঝতে পেরেছি। শাশুড়ির মুখে এরকম কথা শুনে তারা তিন বউ চুপ করে যায়। এরপর তখন তাদের আর কিছুই বলার থাকে না, তারা চুপ করে তাদের নিজেদের ঘরের চলে যায়। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন সকালে শাশুড়ির কথা মতো তারা খিচুড়ি বানায় এবং খেতে খেতে বলে, দিদি, এসব আমাদেরকে কি খেতে হচ্ছে? আমরা আমাদের বাবার ঘরে কত নামি দামি খাবার খেতাম, আর এখানে এই খিচুড়ি, আমাকে একেবারে ভালো লাগে না এসব। হ্যাঁ, আমাকেও এইসব গরিবি খাবার একেবারে ভালো লাগে না। আমরা মটন বিরিয়ানি, পিৎজা, পাস্তা এসব খেয়ে বড় হয়েছি। এরকম খিচুড়ি আমরা কখনোই খাইনি। আমি কিছুতেই খাবো না এইসব। দিদি, এখান থেকে চলে চলো, আমাকে আর এখানে ভালো লাগছে না। আমরা আমাদের বাবার বাড়ি ফিরে যাব। এখানে এইভাবে থাকলে আমি দম বন্ধ করেই মারা যাব। প্লিজ দিদি, চলো এখান থেকে। এভাবেই বলে তারা তিন বোনে নিজেদের ঘরের মধ্যে চলে যায়। এভাবেই দিন অতিবাহিত হতে থাকে। মহেশ্বরী দেবী তার তিন বউয়ের এরকম অবস্থা দেখে ছেলেদেরকে বলে, বাবা প্রতাপ, সমর, সুরেশ, তোদেরকে একটা কথা বলি শোন। আমি জানি বৌমারা অনেক ধনী বাড়ির মেয়ে, তাই ওদের এখানে অ্যাডজাস্ট করতে খুবই অসুবিধা হচ্ছে। আমার কথা শোন, তোরা একটু বেশি বেশি করে বৌমাদেরকে সময় দে, আর সময় করে রেস্টুরেন্টে ঘুরতে নিয়ে যা। দেখবি এতে করে বৌমাদের মন অনেকটাই ভালো হয়ে যাবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, আমাদেরকে এরকমই করতে হবে। আর তবেই ওরা আমাদেরকে শ্রদ্ধা করবে আর আমাদের ভালোবাসাটুকুও বুঝবে। প্রতাপ এভাবেই বললে মহেশ্বরী দেবী খুবই খুশি হয়ে যায়। এরপর তারা তিন ভাই মিলে তাদের স্ত্রীদেরকে খুশি করার যথাসাধ্য চেষ্টা করতে থাকে। কখনো তাদের জন্য চকলেট নিয়ে আসে, বা কখনো তাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যায়, আবার কখনো সিনেমা দেখতে। এভাবেই তারা একে অপরের কাছে আসতে থাকে, যাতে করে তারা তিন বোন কিছুটা হলেও খুশি হয়ে যায়। এভাবেই দিন অতিবাহিত হতে থাকে। এরপর প্রতাপ, সমর এবং সুরেশ দিন রাত পরিশ্রম করতে থাকে, যার ফলে তারা তাদের কাজের প্রমোশন পায়। এরপর তারা প্রমোশন লেটার নিয়ে তাদের স্ত্রীদেরকে বলে, হ্যাঁ নেহা, দেখবে আমরা অনেক পরিশ্রম করব এবং আমরা গাড়ি বাড়ি সবকিছু করার আপ্রাণ চেষ্টা করব, আর তখন তোমাদের কোনোই অসুবিধা হবে না। আর তোমরা প্লিজ আমাদের উপরে এটুকু ভরসা রাখো। তারা তিন ভাই এভাবে বললে শালু, নেহা এবং রিমা প্রমোশন লেটারটি নেয় এবং পাশে রেখে দেয়। এরপর তারা বলে, তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা বুঝতে পেরেছি একটা হ্যাপি ফ্যামিলি হতে গেলে কখনো এইসব নামি দামি গাড়ি বাড়ি এসি আরামের প্রয়োজন হয় না। হ্যাপি ফ্যামিলি হতে গেলে একে অপরের উপরে বিশ্বাস, ভালোবাসা একান্তই প্রয়োজন, যেটা তোমরা আমাদেরকে সবসময় দিয়ে এসেছো। হ্যাঁ বোন, ঠিকই বলেছে, আমরা মানছি তোমরা আমাদেরকে মিথ্যা কথা বলে বিয়ে করেছো, কিন্তু আমাদের জন্য তোমরা দিন রাত পরিশ্রম করেছো। এসব যে কেউ করতে পারে না। তোমরা আমাদেরকে সত্যিই ভালোবেসেছো, মন থেকে ভালোবেসেছো, সেই জন্যই এসব করতে পেরেছো। আমাদেরকে ক্ষমা করে দাও তোমরা। তারা তিন বোনে এভাবেই ক্ষমা চাইতে থাকে, যেটা দেখে মহেশ্বরী দেবীও অনেক খুশি হয়ে যায় এবং তিনি বলেন, বৌমা, দেরিতে হলেও তোমরা বুঝতে পেরেছো ভালোবাসার কোনো মূল্য হয় না বৌমা, ভালোবাসা অমূল্য হয়। আজ আমি অনেক খুশি হয়েছি তোমরা আমার ছেলেদেরকে বুঝেছো। এভাবেই বলে মহেশ্বরী দেবী তার তিন বৌমাকে
জড়িয়ে আদর করতে থাকে। তাদের 3 বোনের কথা শুনে প্রতাপ, সমর, সুরেশ খুবই খুশি হয়ে যায়। এরপর তাদের সংসারে আর কোনো সমস্যা থাকে না। তারা সকলে এভাবেই সুখে শান্তিতে বসবাস করতে থাকে।